দীপিকা পাড়ুকোন ৮ ঘন্টা কাজ করতে মানে ৮ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, সেই জন্য ছেড়েছেন। 40 কোটি টাকা উনি চার্জ করেছেন, সেটা দেওয়া সম্ভব না, ওই জন্য ছেড়েছেন। তাকে প্রফিট শেয়ারিং দিতে হবে, 100 দিনের বেশি কাজ করলে পরে তার জন্য আলাদা পে করতে হবে, ওই জন্য কি ছেড়েছেন? আমরা এই সমস্ত প্রশ্নের মধ্যে একটুখানি ডিপ ডাইভ করব এবং আমি তোমাদেরকে বলবো কিছু এক্সট্রা পয়েন্ট যেগুলো এখনো অবধি কাউকে আমি বলতে শুনিনি। এই টপিকটা পুরনো হতে আরম্ভ করে দিয়েছে, সবাই এই নিয়ে মাল্টিপল ভিডিও বানিয়েছে। তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে দুটো ভিডিও, যেটার ব্যাপারে আমি তোমাদেরকে আগে বলে দিই। সাগর নীল আর্টিস্টিক সেভেন সেন্সার, ও একটা ভিডিও বানিয়েছে, ওটা আমার খুব ভালো লেগেছে। আর একটা র আনফিল্টার্ড খিস্তি টুয়ার্ডস সন্দীপ রেড্ডি বাংলার টক্সিক ফ্যান, আমার বন্ধু মুভি বাপ দেবজ্যোতি, ওর চ্যানেলে দুটো ভিডিও করেছে। তার মধ্যে সেকেন্ড যে ভিডিওটা, এই ভিডিওটা সবাই চেক আউট করবেন কানে হেডফোন লাগিয়ে। এবারে চলুন টপিকের মধ্যে গিয়ে ঢোকা যাক। ভালো করে এই পোস্টটা দেখুন, এই পোস্টটা ভালো করে দেখুন। দীপিকা পাড়ুকোন নাকি আল্লু অর্জুনের নেক্সট ফিল্মে নাকি কাজ করবে এবং এটা নাকি রিউমোর নাকি ছড়াচ্ছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। দেখুন, আমরা প্রত্যেকটা কথা জানি যে কর্পোরেট সেক্টরে বা আমরা যারা চাকরি বাকরি যারা করছি, ধরুন আমাদের কাছে একটা অফার এলো যেটা আমার খুব ভাল লাগছে, ঠিক আছে, এবং সেটার জন্য ধরুন আমি 100 টাকা পাচ্ছি। এবারে তলায় তলায় আরেকটা অফারও আসছে যেটার সাথে আমি ফ্লার্ট করছি, শিওর নয়, ওকে, কিন্তু এই যে 100 টাকা যেটাতে আমি পাচ্ছি সেটা আমার বেশ ভালো লাগছে, আমি পুরোপুরি শিওর এবং আমি মোটামুটি কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে, 80% মতো ডান, এখনও 20% বাকি আছে। আলটিমেটলি দিনের শেষে মানুষ কাজ করে কিন্তু টাকার জন্য, আর এরকম কাজ সে করতে যায় যেখানে তাকে কাজ হয়তো বেশি করতে হবে না কিন্তু টাকা সে অনেকটা পাবে, ঠিক আছে। অনেক মানুষেরই কিন্তু এটা কিন্তু লক্ষ্য থাকে, ঠিক আছে। এবারে আমি ধরুন 100 টাকা কাজে আমি 80% কনফার্মেশন হয়ে গেছে, এবার আমি সেই কাজটা আমি করতে চলেছি। এদিকে আমি অন্য একটা অফার যেটাতে হয়তো আমাকে 150 টাকা হয়তো অফার করা হচ্ছে এবং সেখানে কাজের পরিমাণও যথেষ্ট কম। এবারে আমি সেটার সাথে ফ্লার্ট করছিলাম এতদিন ধরে, হঠাৎ করে মনে হচ্ছে যে এটাও আমার হয়ে যেতে পারে। তখন আমি কি করব? ওই যেই কাজে আমি 100 টাকা পাচ্ছিলাম, যেটা আমার প্যাশন প্রজেক্ট ছিল, যেটা আমি প্রথমে পছন্দ করেছি, সেইখানে আমাকে একটু নাটক করে বেরিয়ে আসতে হবে। তখন আমি সেখানে বলবো যে না ভাই, আমার 100 টাকাতে হবে না, আমার এখন 180 টাকা দরকার। এবারে যেই লোক আমাকে হায়ার করছিল 100 টাকাতে, তার তখন মাথা গরম হয়ে যাবে। সে তখন ভাববে যে ভাই, তোমার সাথে আমি এত দূর এগিয়ে গেলাম, তখন তুমি এরকম কেন তুমি বলছো? এবারে আমি কি করলাম, আমার নিজের পিঠ বাঁচানোর জন্য এই লোকটার নামে বা এর প্রজেক্টের নামে কিছু বদনাম দিয়ে আমি মুভ আউট করার আমি চেষ্টা করলাম। এইখানে এক্স্যাক্টলি সেম কাজটাই হয়েছে। দীপিকা পাড়ুকোন হচ্ছে গিয়ে এমপ্লয়ি, 100 টাকার কাজটা হচ্ছে গিয়ে ভাঙ্গার সাথে স্পিরিটে কাজ, আর 150 টাকার কাজটা হচ্ছে আল্লু অর্জুনের সাথে কাজ। আর এই যে 180 টাকার যে দাবি করা, এইটা হচ্ছে গিয়ে দীপিকার এই কন্ডিশনগুলো। এখন দেখো, এই কন্ডিশনগুলো কিন্তু কাইন্ড অফ দীপিকা দিচ্ছে, কারণ সে এখানে সে থাকবে না, ঠিক আছে, এবং দীপিকা জানে যে এটার মধ্যে কোনোটা ডিরেক্টর মেনেও নিতে পারে কিন্তু কয়েকটা জিনিস মানবে না। দেখুন, দীপিকা পাড়ুকোন সদ্য মা হয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি। যেই মহিলা একজন মা হয়েছে তাকে তার বাচ্চাকে সময় দিতে হবে, ফ্যামিলিকে টাইম দিতে হবে, তার পক্ষে 6 ঘন্টা 8 ঘন্টার বেশি কাজ করাটা যথেষ্ট প্রবলেমের। এখন সন্দীপ রেড্ডি বাংলা একজন প্যাশনেট ফিল্ম মেকার, যিনি একটা সামান্য শট 43 বার রিটেক করাতে পারে। এটা সোহম মজুমদার, পাটালিগঞ্জের পুতুল খেলার যে নায়ক, সে একটা ইন্টারভিউতে কিন্তু বলেছিল ক্লিয়ারলি, রূপমের ইন্টারভিউতে আই গেস। এবারে দীপিকা পাড়ুকোনের পক্ষে অতটা স্ট্রেস নেওয়া পসিবল নয়, এটা একটা ভ্যালিড রিজন। 100 দিনের বেশি যদি কাজ হয় তাহলে সেটার জন্য আলাদা করে এক্সট্রা পে করতে হবে, এটাকে বলে ওভার টাইমিং, এটাও অ্যাকসেপ্টেবল, প্রবলেমের কিছু না। 20 কোটি অথবা 40 কোটি, দীপিকার রেজুমের দিকে যদি আপনারা তাকান, ব্রহ্মাস্ত্র, পাঠান, জওয়ান আর কল্কি সবকটাই মোটামুটি 1000 কোটির ঘরে কিন্তু গেছে, ব্রহ্মাস্ত্র বাদ দিয়ে। ফলে দীপিকার রেজুমে যথেষ্ট ভারী এবং দীপিকার অভিনয় নিয়েও যথেষ্ট কথাবার্তা হয়, ফলে 20-40 কোটিটাও ঠিক আছে, কিন্তু লভ্যাংশ স্পিরিট চলবে কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রভাসের সমীকরণ দেখার জন্য।
এবার প্রফিট শেয়ারিং নায়িকার সাথেও করতে যদি হয়, সেটা প্রডিউসারের জন্য কিন্তু একটা যথেষ্ট চাপের ব্যাপার। কিন্তু এই সমস্ত শর্তগুলো খুব ইজি শর্ত। মেন প্রবলেম কোথায়, যে আমি তেলেগুতে ডায়ালগ বলবো না। দেখুন, এই ধরনের জিনিসের জন্য ল্যাঙ্গুয়েজ কোচ থাকে, ডায়ালেক্ট কোচ থাকে। আপনাকে একটা তেলেগু সিনেমাতে অভিনয় করার জন্য তেলেগুর পুরো ডিকশনারি আপনাকে জানতে হবে না। যতগুলো সংলাপ আপনার রয়েছে গোটা ফিল্মে, সেই সংলাপগুলোর ভোকাবুলারি আপনাকে শিখিয়ে পড়িয়ে কোনটাতে কি প্রেশার দিয়ে কথা বলতে হবে ওটা শেখানোর জন্য 3 মাস 6 মাস, আমির খান যদি 1.5 মাসে ট্যাপ ডান্সিং শিখতে যদি পারে, যেটা শিখতে মোটামুটি 3 বছর 5 বছর সময় লাগে, তাহলে এটাও হয় এবং এটা সিনেমার ইতিহাসে হয়ে কিন্তু এসেছে। কিন্তু আমি একজন তেলেগু স্পিকিং ডিরেক্টর, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে হেল করছে একটা ডিরেক্টরকে আমি বলছি যে তেলেগু তো আমি ডায়লগ বলবো না, সেটা কিন্তু প্রবলেমেটিক হতে পারে। কিন্তু আমি শুরুতে যেটা বললাম, এই রিজনগুলো অ্যাকচুয়াল রিজনই নয়। দীপিকাকে আল্লু অর্জুনের সিনেমা করতে হবে স্পিরিটের থেকে বেরিয়ে গিয়ে। কেন দীপিকাকে আল্লু অর্জুনের সিনেমা করতে হবে? একটা জিনিস বুঝুন, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাতে সেন্ট্রাল ক্যারেক্টার যতই ইন্টারেস্টিং হোক, সেটা দীপিকা নিজেই বলেছে। প্রথমে কিন্তু সে হ্যাঁ বলেছিল। যখন সে হ্যাঁ বলেছে, তখন কিন্তু সে বলেছে যে তার ক্যারেক্টারটা ভাল লেগেছে, খুব ওয়েল রিটেন একটা ক্যারেক্টার, ডেপথ রয়েছে, এরকম চরিত্র সে আগে করেনি। তাহলে পরে গিয়ে সে পাল্টিটা সে খাচ্ছে কেন? এখন তার পিআর টিম কেন বলছে যে প্রচুর অবসিন রয়েছে, প্রচুর অ্যাডাল্ট সিন রয়েছে, সেই জন্য দীপিকা করছে না? সন্দীপ রেড্ডি ভাঙ্গা 2 বার করে দীপিকাকে অ্যাপ্রোচ করেছে। তার মানে ইচ টাইম সন্দীপ রেড্ডি ভাঙ্গা পুরো স্ক্রিপ্ট না হোক, দীপিকার সমস্ত চরিত্র তাকে বুঝিয়ে কিন্তু বলেছে। দীপিকা তখন কি জানতেন না? এটা তো হতে পারে না। আর প্রথম এই দুটো যে মিট হয়েছে, তখন কি স্যালারি নিয়ে কোনো ডিসকাশন কি হয়নি? বা ওয়ার্ক টাইম? ঠিক আছে, চলুন, ডিরেক্টর স্পিরিট কো প্রডিউস করছে, তো তার সাথে স্যালারি নিয়ে কোনো কথা নাও যদি হয়, ওয়ার্ক টাইম শিডিউল, তোমার কাজের কিরকম প্যাটার্ন, সেগুলো নিয়ে কথাবার্তা তো হয়েছে। আপনারা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফিল্ম প্রত্যেকে দেখেছেন, প্রত্যেকে জানেন যে তার সিনেমাতে কিন্তু এরকম নয় যে ফিমেল ক্যারেক্টারদের স্ক্রিনে কোনো টাইমই নেই। ফিমেল ক্যারেক্টারটা যথেষ্ট স্ক্রিন টাইম পায় এবং ইন্টেন্স অ্যাক্টিং এর পোর্শন থাকে। অ্যানিমেলে রাশ্মিকার সাথে রণবীর কাপুরের যে ঝামেলাটা, যে ওর এই হানি ট্র্যাপিং এর গল্পটার পরে ও যখন কনফেস করবে, ওটা কতটা ইন্টেন্স একটা পোর্শন ছিল। ওরকম একটা সিন শুট করতে একজন অ্যাক্টরকে প্রচুর ইমোশনালি কানেক্টেড হতে হয়, প্রচুর পিচের ওঠানামা করতে হয় এবং প্রচুর জার্ক লাগে ওরকম একটা পারফরমেন্স বার করার জন্য। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে কি, যে দীপিকা শুরুতে হ্যাঁ বলে এখন সে এই কথাগুলো সে কেন সে বলছে? ঠিক আছে, নাও এইখানে হচ্ছে কি মজার ব্যাপার, দীপিকার অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই সে প্রথমে বলেছিল এই ওয়ার্ক ক্লজগুলো ফুলফিল হচ্ছে না বলে সে বেরোচ্ছে। কিন্তু পাবলিক যখন ওগুলো নিয়ে ব্যাকল্যাশ দিচ্ছে, তখন দীপিকার পিআর টিম একটা নোংরা গেমে গিয়ে নামছে। তখন তারা স্ক্রিপ্ট লিক করছে। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার পোস্টে আসি, এনডিএ রিলেটেড যে পোস্ট আপনারা সবাই পড়েছেন, টুইটারের ওই পোস্ট আপনারা প্রত্যেকে পড়েছেন। আমাকে একটা কথা বলুন, আজকে একটা ছেলের সাথে আমার কথাবার্তা হলো একটা শর্ট ফিল্ম নিয়ে, সে তার আইডিয়া আমাকে পুরোপুরি বললো, সামাও আমাদের দুজনের কাজটা গিয়ে হলো না। এবার আমি যদি তার শর্ট ফিল্মের কি স্ক্রিপ্ট কি প্লট সেটা জনে জনে বলে যদি বেড়াই, আর কেউ যদি সেটার উপরে কাজ যদি করে ফেলে, তাহলে ক্ষতিটা কার হলো? ফিল্ম মেকারের হলো। স্ক্রিপ্ট লিক একটা খুব ডেঞ্জারাস জিনিস। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান 2015 সালে আসার কথা ছিল, স্ক্রিপ্ট লিকের জন্য গোটা সিনেমাটা 1 বছর পিছিয়ে গেছে। তা সত্ত্বেও স্ক্রিপ্ট লিক আটকাতে পারিনি, মার্বেলের কাছে লিক করেছে, যেই ছাঁচের ওপরে বেস করে মার্বেল কিন্তু সিভিল ওয়ার কিন্তু তৈরি করেছে, যেটা ডিরেক্টররা কাইন্ড অফ এগ্রি পর্যন্ত করেছে যে না ভাই বিবিএস আসছে বলেই আমাদেরকে এটা করতে হয়েছে। ডিরেক্টলি তো আর বলতে পারবে না যে না আমরা ঝেড়েছি ওখান থেকে। ঠিক আছে, বা ধরুন এই যে ফল আউট, এই যে কাস্টিং চেঞ্জ লাস্ট মোমেন্টে, এরকম আমাদের এমসিইউতে পর্যন্ত হয়েছে। আয়রন ম্যান হওয়ার কথা ছিল টম ক্রুজের, লাস্ট মোমেন্টে আরডিজে কিন্তু এসেছে। এবারে দীপিকা যে ভুলটা করেছে, যে নোংরামিটা যেটা করেছে, যখন দেখেছে যে এই প্রথম রিজনটা লোকে খাচ্ছে না, তার পিআর টিম গিয়ে যে স্ক্রিপ্ট লিক করা থেকে শুরু করে, ওকে দেখো আমাদের এখানে একটা দামড়া ইউটিউবার একটা কথা বলেছিল যে গ্যাংস্টার সিনেমার আবার স্পয়লার কি? সিনেমার ইনফরমেশন মানেই হচ্ছে গিয়ে স্পয়লার। একটা সিনেমা টিজার ট্রেলার বা সিনেমাটা আসার আগে কেন সেটা নিয়ে মার্কেটে কথা ছড়াবে যে তাতে এই সিন রয়েছে, তাতে ওই সিন রয়েছে? তাহলে কি লোকজনের মাথায় আগে থেকেই সিনেমাটার ব্যাপারে এমন একটা ইমেজ তৈরি হয়ে যাবে যেটা হয়তো মিলবে পর্যন্ত না।
এখন আমি বলছি না যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একদম দুধ কাদুয়া তুলসী পাতা, তার সিনেমাতে কোনো রকম বোল্ড সিন থাকবে না, থাকতেই পারে। বাট তুমি যখন একটা ডিরেক্টর তোমাকে দুবার করে অ্যাপ্রোচ করেছে, যখন সে তোমাকে বিশ্বাস করে কথাটা বলেছে, এটা কি বলে আর্টিস্টিক ইন্টিগ্রিটি, তখন তুমি সেটা লিক করবে কেন? তোমার পিআর টিমকে দিয়ে লিক করাবে কেন? আর তৃপ্তি ডিমরির আমাদের মতো ইন্ডিয়ার মতো সেক্স স্টার্ভড দেশে, যেখানে একটা মেয়ে আইপিএল এর মাঠে হাত নাড়ালে পরে তার মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, ঠিক আছে, যেখানে মেয়েরা কাপড় খুললে পরে মিলিয়ন ভিউ পড়ে, সেই দেশের তো দুর্ভাগ্য যে তৃপ্তি ডিমরি যখন কালার মতো সিনেমা করেছে, যখন বুলবুল করেছে, যখন ল্যালা মজনু করেছে, তখন তাকে কেউ পাত্তা দেয়নি। সে রণবীর কাপুরের সিনেমাতে 2 সেকেন্ডে 2 মিনিটের কাপড় খোলার তার দৃশ্য ছিল, তখন গিয়ে সে ভাইরাল হয়েছে। এটা তো আমাদের ব্যর্থতা। সানি লিওন পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে মেন স্ট্রিম ফিল্মে এসছে, কিন্তু আমরা তাকে সফটকোর পর্ন ফিল্মে আমরা তাকে অফার করছি, অ্যাপ্রোচ করছি, টাইপকাস্ট করছি। এটা তো আমাদের দোষ। ইন্ডিয়াতে সেক্স স্টার লোকের সংখ্যা অনেক বেশি, সেই জন্য আপনি দেখবেন যে ব্রা প্যান্টির অ্যাড ওপেনলি দেওয়া থাকে। কোনো হসপিটালে যাবেন, কোথাও যাবেন, মহিলা সুন্দরী রিসেপশনিস্ট বসিয়ে রাখা হয়। যে কোনো অ্যাড ফিল্মে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয় যে ভাই তাহলে আমার মাল বিকবে। না হলে কি আইটেম ডান্স করানো হয়। ইভেন কি স্ত্রী টুর মতো ফেমিনিস্টিক ফিল্মেও আইটেম ডান্স করানো হয় মার্কেটিং এর জন্য, লোক টানার জন্য। এটা তো আমাদের ব্যর্থতা। আমি পুরুষের অধিকার নিয়ে কথাবার্তা বলি, কিন্তু মাঝে মাঝে ফেসবুকে যা সব কমেন্ট দেখি, যা সব পোস্ট দেখি, লিঙ্ক শেয়ারিং দেখি, তখন মনে হয় যে আই ডোন্ট স্পিক বিহাফ অফ দিস কাইন্ড অফ সেক্স স্টার্ভড মেন, যাদের কাছে মেয়েরা শুধুমাত্র ভাই সেক্সের জিনিস, ঠিক আছে, শুধুমাত্র মেয়েদের শরীর বাদ দিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা একজন মহিলাকে পার্সন হিসেবে দেখেই না, সেক্স টয়, সেক্স ডল। এটা আমাদের প্রবলেম যে একজন অভিনেত্রী, তার রেকমেন্ডেড কাজের জন্য আমরা তাকে চিনতে পারি না, কিন্তু ভাবিটুর জন্য আমরা তাকে চিনি। এবার দীপিকার পিআর টিম যে বদামোটা করেছে, যে ঢ্যামনামোটা করেছে, তারা এটার উপর এনক্যাশ করার চেষ্টা করেছে যে আরে ওই সেন্টার মধ্যে তো অনেক অপশনিটি রয়েছে, এখন সস্তায় অ্যাক্ট্রেস পেয়ে গেছে, ভাবিটু পেয়ে গেছে, হট ডক্টর, সে একজন ডক্টরের চরিত্রে রয়েছে, হট ডক্টর। এবারে দীপিকা পাড়ুকোন এত বড় একজন ফেমিনিস্ট, তিনি কি করে অন্য আরেকজন মহিলার অসম্মান হতে দেন? এইটা হচ্ছে গিয়ে প্রশ্ন। আর এইখান থেকেই আমরা ঢুকবো মেন টপিকে, যে দীপিকা পাড়ুকোনের একটা টক্সিক ফ্যান বেস আছে, আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটা টক্সিক ফ্যান বেস আছে। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার টক্সিক ফ্যান বেসকে সবাই কল আউট করে, আমিও কল আউট করবো, কিন্তু আগে আমি দীপিকার ফ্যান বেসের উদ্দেশ্যে, টক্সিক ফ্যান বেসের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করতে চাই। দীপিকা পাড়ুকোন এত ট্যালেন্টেড মহিলা যদি হন, ওনার নিজের প্রোডাকশন হাউস থেকে কটা সাকসেসফুল ফিল্ম আছে? অনুষ্কা শর্মা যে শাহরুখ খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসছে, দেন শাহরুখ খানের ছত্রছায়া থেকে বেরিয়ে যথেষ্ট ভালো ভালো ফিল্ম সে করেছে, দেন সে প্রোডাকশন হাউস খুলে ট্রু ফেমিনিস্ট কিছু ফিল্ম কিন্তু বানিয়েছে। বুলবুল তার প্রোডাকশন হাউস থেকে এসছে। NH10 দুর্দান্ত সিনেমা, স্টোলেন বলে আরেকটা ওই লেভেলের কাজ আসছে, হ্যাঁ, বা কালার মতো সিনেমা ওনার হাত ধরে বেরিয়েছে। পরি বলে একটা ভূতের সিনেমা আছে, কেউ খুব বেশি কথা বলে না, আমার খুব প্রিয় সিনেমা, সেটা কিন্তু আমাদের অনুষ্কা শর্মার হাত ধরে কিন্তু এসছে। সুই ধাগার মতো ফিল্ম তার প্রোডাকশন হাউসের হাত ধরে কিন্তু এসছে। অনুষ্কা শর্মাকে সরিয়ে দিচ্ছি। এবারে আমাকে বলুন, বিদ্যা বালান, দ্য ট্রু সিম্বল অফ ফেমিনিজম, এক সময় তার সিনেমা এমনভাবে চলতো, সেটা ডার্টি পিকচার হোক, কাহানি হোক, যে তাকে সবাই খানেদের সঙ্গে তুলনা করতো, লেডি সুপারস্টার। দীপিকা পাড়ুকোনের ওরকম অ্যাচিভমেন্ট কোথায় বাবা, কোথায় রয়েছে একটুখানি বলো। কঙ্গনা রানাউত, এখন তাকে নিয়ে অনেকে ট্রোল করে, বাট কঙ্গনা রানাউত কতগুলো ফিমেল সেন্ট্রিক ফিল্ম করেছে, হয়তো চলেনি কিন্তু ভালো ছিল। রিভলভার রানী চলেনি, বাট দুর্দান্ত সিনেমা। ধাকড় চলেনি, ফিল্মটা দুর্বল, চেষ্টা তো করেছে। জয়ললিতার যে বায়োপিকটা করলো চলেনি, ভালো তো ছিল, সিনেমাটা তো ভালো ছিল। এমার্জেন্সি চলেনি, ভালো তো ছিল। দীপিকা কি করেছে? তাপসি পান্নু, সে একটুখানি মেল ব্যাশিং টাইপের কথাবার্তা বলে, কিন্তু তাপসি পান্নু সাবাস মিঠুর মতো ফিল্ম করেছে। তাপসি পান্নু বহু সিনেমা করেছে যেগুলো কিন্তু একটা ফিমেল সেন্ট্রিক ফিল্ম, যেটা ওমেন এম্পাওয়ারিং ফিল্ম। দীপিকা কি করেছে ভাই? দীপিকা নিজে প্রথম দিকে কিছু চেষ্টা করেছিল ক্যারিয়ারের শুরুর দিকে, কার্তিক কলিং কার্তিক, লাফাঙ্গে পারিন্দে বলে আইস স্কেটিং নিয়ে একটা ফিল্ম ছিল, ভালো ফিল্ম ছিল, বলিউড এরকম ফিল্ম কিন্তু হয় না। বা সে একটা ফাইন্ডিং ফ্যানি করেছে, যেটা এগেন আমার ভাল লাগে, লোকজন দেখেনি। বা পিকুর মতো ফিল্ম, যেটা মোটামুটি লোকজন জানে, ভালোবাসা পায়। অথবা দীপিকা পাড়ুকোনের সব থেকে যেই চরিত্র আমার পছন্দ, লাভ আজকালে সৈফ আলী খানের
এগেনস্টে, বা ককটেলের মতো ফিল্ম। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে যে দীপিকা ছাপাক ফ্লপ করার পরে আরও কিন্তু এই ধরনের গল্প কিন্তু তুলে না ট্রাই কিন্তু করেনি। অন্যের ফিল্মে যে চেষ্টা করেছিল, নিজে কিন্তু আর ট্রাই কিন্তু করেনি। ফলে ফিমেল রিপ্রেজেন্টেশন বলিউডে মিনিংফুল। বাকি যাদের নাম নিলাম তাদের যা কন্ট্রিবিউশন, দীপিকার কিন্তু তার ছিটে ফোটা কন্ট্রিবিউশন কিন্তু নেই। ওকে, আজকে দীপিকা বিশাল বড় সুপারস্টার, দীপিকার দরকার নেই, দীপিকার এই নেই। দরকার না থাকলে দীপিকা সিঙ্ঘম 3-র মতো ফিল্মে কি করছিল? দীপিকা ব্রহ্মাস্ত্রতে নিজের জাস্ট একটা ছায়া দেখতে পাওয়া যায়, ওরকম ক্যামিওর কি দরকার ছিল? পয়সা ভরেনি পকেটে তার জন্য। অথবা জওয়ানে একটা ক্যামিও যে কেউ করতে পারত। পাঠানে ওটা কি এমন ছিল? এটা হচ্ছে গিয়ে আমার দীপিকা পাড়ুকোনের টক্সিক ফ্যান বেসের কাছে আমার ছোড়া কোয়েশ্চেন। এবারে এসে সন্দীপ রেড্ডি ভাঙ্গার টক্সিক ফ্যান বেসের কাছে। আমি নিজে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফ্যান ছিলাম একটা সময়, এখন আমি আর নেই। আইপিএস অফিসারদের স্ট্রাগেলকে ছোট করার পরের থেকে আমি একটা রোজ ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে আমি অফিসিয়ালি আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফ্যান নই। তবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রথম আমার নজরে খারাপ হয়েছিল, পড়ে গেছিল, সম্মান হারিয়েছিল যখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা আদিল হুসেনকে নিয়ে বাজে মন্তব্য করে। দেখো, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে অনেক লোকের ফাইট হয়েছে। অনুপমা চোপড়া, আমি ফুল সাপোর্ট করি ভাঙ্গাকে। অনুপমা চোপড়ার পোল খুলে রেখে দিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে যাদব, ওই জাভেদ আক্তার বা দিব্যা কীর্তি স্যারের ঝামেলা, সেটাতেও আমি সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ফুল সাপোর্ট করি ভাই, ফুল সাপোর্ট করি। কিন্তু যেই দিন সন্দীপ রেড্ডি ভাঙ্গা আদিল হুসেনকে নিয়ে বক্তব্য রাখলো যে আদিল হুসেন কবির সিং থেকে পপুলারিটি পেয়েছে, ভাই তার আগে আদিল হুসেন লাইফ অফ পাইতে কাজ করেছে, অ্যাংলির সাথে কাজ করেছে। আর আদিল হুসেনের অ্যাচিভমেন্ট গুগলে পড়তে যদি যান, 37টা 38টার উপর তার অ্যাচিভমেন্ট রয়েছে। আদিল হোসেন এমন এমন সিনেমা তৈরি, এমন এমন সিনেমার পার্ট থেকেছেন কেউ করতে পর্যন্ত পারবে না। কতগুলো রিজিওনাল ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রথম আদিল হোসেনকে অ্যাটাক যখন করে যে তার কবির সিং ভাল লাগেনি, ঠিক আছে, ওই নিয়ে, তখন আমার মনে হয়েছিল যে এইবার লোকটা অহংকার দেখাচ্ছে। তখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা খুব সুন্দর কথা বলেছিল যে আমি প্রত্যেকটা কাজ থেকে তোমার পোর্শন আমি এআই দিয়ে ডিলিট করে দেবো না কি করে দেবো, সেটা পসিবল নয়। কবির সিং এখন অনেক লোকের ফোনে আছে, ফেসবুকে 1000টা ক্লিপিংস রয়েছে। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার টক্সিক ফ্যানদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তোমরা সবাই যে প্রশ্ন তুলছো যে গেহেরাইয়া করেছে তো এটা করতে কি প্রবলেম, পাঠানে তো কাপড় খুলেছে এটা করতে কি প্রবলেম? ভাই, মানুষ বদলায়। একটা মানুষের ইভলিউশন সাইকেল অনেকগুলো। বিয়ের পরে সে একরকম ভাবে বদলায়, বাচ্চা হওয়ার পরে সে আরেক রকম ভাবে বদলায়, বাবা মা মারা যাওয়ার পরে সে একরকম ভাবে সে চেঞ্জ হয়, কাছের মানুষের সাথে ছাড়াছাড়ি হলে, ব্রেকআপ হলে, ডিভোর্স হলে, মানুষ প্রত্যেকটা সময় কিছু না কিছু হার্ডেলের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন মানুষ একটু একটু করে বদলাচ্ছে, তার সাইকোলজিক্যাল তার ইভলিউশন হয়, তার প্রায়োরিটি চেঞ্জ হয়। দীপিকা মা হয়ে গেছেন এখন, তার প্রায়োরিটি অবশ্যই গিয়ে চেঞ্জ হবে। এখন কেউ টাইমলাইন তুলে কোয়েশ্চেন করবে না বিয়ের পরে তো এগুলো করেছে হ্যান ত্যান। ভাই, দ্যাট রিয়েলি ডাজ নট রিয়েলি ম্যাটার। এটা ম্যাটারই করে না, এটা তার চয়েস। কিন্তু আসল টপিক তো এটা নয়। বোল্ড সিনের জন্য দীপিকা ছাড়ার যদি হতো তাহলে শুরুতেই বলে দিত যে ভাই আমি করছি না। উনি প্রজেক্টে অ্যাসোসিয়েটেড হয়ে তারপর ছেড়েছেন। তার মানে কি এগুলো অ্যাকচুয়াল রিজন নয়, এগুলো জাস্ট এখন এক্সকিউজ দেওয়ার জন্য। আসল রিজনটা অন্য, যেটা শুরুতেই বলে দিয়েছি, ঠিক আছে? আর এই সন্দীপ রেড্ডি ভাঙ্গার যারা ফ্যান তাদেরকে অনেকে ভালোবেসে ইনসেল বলে ডাকে, আর দীপিকা পাড়ুকোনের যারা ফ্যান তাদেরকে আমি ভালোবেসে সিম্প বলে আমি সম্বোধন করি। এখন সিম্পটা কিন্তু বেশি প্রবলেমেটিক। ওই খফ সিনেমাতে নকুল বলে ক্যারেক্টারটাকে তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছিলে, যে ওই ছেলেটাই অ্যাকচুয়াল রেপিস্ট, কিন্তু কত ভালোভাবে ও সবার সাথে বিহেভ করে, কি সুন্দরভাবে লোককে মিথ্যা কথা বলতে পারে, নিজের গার্লফ্রেন্ডকে পর্যন্ত চোখে পট্টি পরিয়ে রেখে দিয়েছে। সিম্প হচ্ছে গিয়ে কারা? যারা অনলাইনে এসে মেয়েদেরকে নিয়ে প্রচুর সম্মানজনক কথাবার্তা বলবে, কিন্তু তাদের ইনবক্স তুমি যদি খোলো তাদের চরিত্রের মধ্যে তুমি ঝাঁক মারতে পারবে। অপরদিকে কিছু লোকজনকে দেখবে যারা মহিলাদেরকে কিন্তু ক্রিটিসাইজ করে, ডিভোর্স অ্যালিমনি নিয়ে অনেক কথাবার্তা বলে, তাদের ইনবক্স তুমি খুলে দেখো, যথেষ্ট ক্লিনই তুমি পাবে। ওকে, এবারে সিম্প আর ইনসেলদের এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। আমি জানি অনেকজন এসে পুরো ভিডিও না দেখে আমাকেই ইনসেল বলে দিয়ে চলে যাবে, তুই তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফ্যান ছিলিস, তুই তো অ্যানিমেলের সাপোর্টার ছিলিস, তুই তো অগ্নিদেরকে 4টে রিপ্লাই দিয়েছিস। আমি খুব ভালো করে জানি এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার, এটা হচ্ছে গিয়ে মুদ্রা কথা। দীপিকা পাড়ুকোন একজন প্রফেশনাল, একজন কর্পোরেট এমপ্লয়ি, একজন সিনেমার এমপ্লয়ি। তার কাছে যেরকম অফার আসবে
তার কোনো কিছু একটা ভালো লাগতে পারে, কিন্তু তার ভালো লাগা কিন্তু বদলাতে পারে। আরও সিম্পল এক্সাম্পল দিই, তোমার সাথে 2 বছর ধরে একটা মেয়ের প্রেম রয়েছে, মেয়েটার বিহেভিয়ার হঠাৎ করে বদলে গেল, হঠাৎ করে মেয়েটার বিহেভিয়ার পুরোপুরি বদলে গেল, এবং মেয়েটা তোমাকে বলতে শুরু করলে, না গো তুমি সরকারি চাকরি করো না, আমার বাবার খুব শরীর খারাপ, আমার বাবা অসুস্থ হয়ে পড়বে, বাবা এই ছেলেটাকে পছন্দ করেছে, ওর সাথে আমার রিচুয়াল পর্যন্ত হয়ে গেছে, আমি কিছু করতে পারছি না, আমাকে তোমাকে ছেড়ে যেতে হবে। তুমি যদি ছেড়ে না যদি যাও, মেয়েটা তোমার নামে 4টে বদনাম করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো দীপিকা পাড়ুকোনের কেসটা হচ্ছে কি এটাই। দীপিকা পাড়ুকোন সোজা রাস্তায় সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে এখন বলতে পারবে না যে দেখো ভাই তোমার সিনেমা প্রবলেমেটিক হয়, আমার ক্যারেক্টারটা ভাল লাগছে, মেবি দেখা গেল যে সিনেমাটা করার পরে খুব ব্যাকল্যাশ খেলাম, আমিও ব্যাকল্যাশ খেলাম, আমার ফ্যানরা আমাকে খিস্তি মারলো, দীপিকা পাড়ুকোন তুমি ফেমিনিস্ট হয়ে কি করে একটা টক্সিক প্যাট্রিয়ার্কি সঙ্গে তুমি কাজ করতে পারো, তখন আমার প্রবলেম। আর সব থেকে বড় একটা জিনিস তোমার সহজ হিসাবে ভেবে দেখো, আল্লু অর্জুনের এই সিনেমাটার বাজেট না স্পিরিটের অ্যাকচুয়ালি দ্বিগুণ হতে যাচ্ছে। আল্লু অর্জুনের লাস্ট সিনেমার বক্স অফিস কালেকশন তোমরা প্রত্যেকে জানো, এবং আল্লু অর্জুনের সিনেমাতে অলরেডি 2টো নায়িকা রয়েছে, মৃণাল ঠাকুর রয়েছে, জাহ্নবী কাপুর রয়েছে। দীপিকার চরিত্র হয়তো ওখানে খুব ছোট্ট হবে, কোনো রকম প্রবলেমেটিক সিনও থাকবে না, তার বেশি স্ট্রেসই পড়বে না, একটা ভিএফএক্স হেভি একটা কাজ হতে যাচ্ছে। আল্লু অর্জুন যেই সমস্ত স্টুডিওতে ঘুরছে, ওই বিটিএস ভিডিওটাতে ডিসি মার্ভেলের চার্জ যেখানে সেখানেও ঘুরছে। তো আল্লু অর্জুনের সিনেমাতে ওর কাজ কম, পয়সা বেশি, উল্টে সিনেমাটা রিলিজের পরে হয়তো কোনো ব্যাকল্যাশ হয়তো খাওয়ার কোনো রকম চান্স নেই। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করছিল বলে দীপিকার ফ্যানারা দীপিকার এগেন্সে কথাবার্তা বলতে আরম্ভ করে দিয়েছিল। সেই জন্য সমস্ত কিছু বিচার বিবেচনা করে দীপিকা পাড়ুকোন একটা ক্যারেক্টার যেটা ওনার ভালো লেগেছিল সেটা ছেড়ে কিন্তু উনি অন্য জায়গায় কিন্তু যাচ্ছেন। কিন্তু যাওয়ার আগে নিজের ঘাড়ে যাতে ব্লেম না আসে, তাই ওই প্রজেক্টটাকে খারাপ করে যেতে হবে। আর সেটা করতে গিয়ে এত প্রবলেম, ওর পিয়াররা কাউকে অ্যাটাক করছে উইদাউট এনি কাইন্ড অফ রিজন, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা এই নিয়ে ভরে ভরে কথা বলছে অ্যাকচুয়াল সিনেমা বাদ দিয়ে। আই রেস্ট মাই কেস হিয়ার। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই, বাই।